2026 সালের শুরু থেকেই আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে মার্কিন বাহিনী ডেল্টা ফোর্স আটক করে নিয়ে গেল। আবার গ্রিনল্যান্ডকে ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে রক্ষা করার জন্য ডেনমার্ক এবং নেটো দেশগুলো নিজেদের সৈন্য পাঠাচ্ছে। আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবার 4 বছরে পূর্ণ হলো। ওদিকে তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধ জাহাজ টহল দিয়ে বেড়াচ্ছে, আর এদিকে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরো বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। তাহলে এখন প্রশ্নটা হলো, এগুলো কি সত্যিই আলাদা আলাদা ঘটনা, নাকি ধীরে ধীরে জড়া লাগতে লাগতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? কারণ ইতিহাস বলছে, বড় যুদ্ধ কখনোই একটা বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, শুরু হয় ছোট একটা সংঘাত থেকে, যেখান থেকে কেউ আর পিছু হটতে রাজি হয় না। আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই জানার চেষ্টা করব যে আমরা আসলে কোন পর্যায়ে আছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন। নমস্কার, আমি পবিত্র, আপনারা দেখছেন জেনান ভাই। 2022 সালের ফেব্রুয়ারিতে যেটা শুরু হয়েছিল একটা ছোট সামরিক অভিযান হিসেবে, তা এখন ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আর কয়েকদিন পরেই 4টা বছরে পরিণত হবে। কিন্তু আসল বিপদ লুকিয়ে আছে এর বাইরে। ব্ল্যাক সিতে রুশ বাহিনীর তৎপরতা বাড়ছে, আর্কটিক অঞ্চলে সামরিক ঘাঁটি আরো শক্তিশালী করা হচ্ছে। পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্র, রোমানিয়া এসব নেটো সদস্য দেশগুলোর সাথে সরাসরি সংঘর্ষের আশঙ্কা প্রতিদিন বেড়েই চলেছে। একটা ভুল হিসাব মানে একটা বড় দুর্ঘটনা, এবং নেটোর আর্টিকেল 5 সক্রিয় হয়ে যেতে পারে। তার মানে সমস্ত নেটো সদস্য দেশ তখন যুদ্ধে জড়িয়ে পড়বে। ব্যাপারটা ঠিক এইরকম। ইউক্রেন 2008 সাল থেকে নেটোতে যোগদানের আবেদন করছে, কিন্তু রাশিয়া বিরোধিতা করায় এবং নেটোর 32 সদস্য দেশের ঐক্যের গড়মিল হওয়ায় ইউক্রেন নেটো সদস্য হতে পারেনি। তবে 2022 যুদ্ধের পর জেলেনস্কি দ্রুত সদস্যপদ চেয়েছেন, কিন্তু জার্মানি, হাঙ্গেরি সহ কিছু দেশ এতে বাধা দিচ্ছে, কারণ এতে নেটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। আর এটাই আর্টিকেল 5-এ লেখা আছে। মানে ইউক্রেন নেটো সদস্য হয়ে গেলে তখন যুদ্ধ আর রাশিয়া বনাম ইউক্রেন থাকবে না, তখন হবে রাশিয়া বনাম নেটো। তবে রাশিয়াও এখন একা নয়, ইরান এবং চীন তার পাশে দাঁড়িয়েছে। ইরান রাশিয়াকে সরবরাহ করছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, চীন দিচ্ছে অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থন। এই জোট আমেরিকার সম্পদকে ভাগ করে দিচ্ছে বিভিন্ন দিকে, ইউরোপে, মধ্যপ্রাচ্যে এবং এশিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া এবং নেটো সদস্যদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ 2026 সালের সবচেয়ে উচ্চ ঝুঁকির ঘটনাগুলোর মধ্যে একটি। ইউক্রেন শুধু একটা যুদ্ধক্ষেত্র নয়, এটা একটা পরীক্ষা ক্ষেত্র। পরীক্ষা হচ্ছে পশ্চিমের ঐক্য, রাশিয়ার সহনশীলতা এবং বৈশ্বিক শৃঙ্খলার ভবিষ্যৎ নিয়ে। তাইওয়ান প্রণালী পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা এই মুহূর্তে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বারবার বলেছেন তাইওয়ান চীনের অংশ, এবং তিনি এটা পুনরুদ্ধার করবেন। প্রয়োজনে যদি ক্ষমতা প্রয়োগ করতে হয় তাও করবেন। চীনা নৌবাহিনী প্রতিদিন তাইওয়ানের আকাশসীমা এবং সমুদ্র সীমায় ঢুকছে। দক্ষিণ চীন সাগরে চীন কৃত্রিম দ্বীপ বানিয়ে সেখানে সামরিক ঘাঁটি তৈরি করেছে। ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া সবাই চিন্তিত, কারণ তারা জানে তাইওয়ান আক্রমণ মানে শুধু তাইওয়ান নয়, পুরো অঞ্চল তখন জ্বলে উঠবে। যদিও আমেরিকা তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে, জাপান, অস্ট্রেলিয়া, ভারত সবাই এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। কোয়াড জোট আরও শক্তিশালী হচ্ছে। এখানে কোয়াড জোট হলো ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার একটা অআনুষ্ঠানিক জোট, যা 2007 সালে শুরু হয়েছিল। উদ্দেশ্য একটাই, ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্তভাবে নৌ চলাচল করা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের সাথে মোকাবিলা এবং যৌথ সামরিক মহড়া দেওয়া। আর এটা শুধু একটা কূটনীতি নয়, বরং এটা একটা চীনকে উদ্দেশ্য করে সামরিক ঘেরাও। কিন্তু এখন আবার নতুন একটা মাত্রা যোগ হয়েছে, গ্রিনল্যান্ড এবং আর্কটিক। ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ চাইছে, জাতীয় নিরাপত্তার কথা বলে নিয়ে। তাদের যুক্তি, রাশিয়া এবং চীন আর্কটিকে সামরিক শক্তি বাড়াচ্ছে, যার ফলে ডেনমার্ক নেটোর সমর্থন নিয়ে গ্রিনল্যান্ডে সৈন্য পাঠিয়েছে। মানে এখন নেটোর ভিতরেই একটা বড় ফাটল তৈরি হয়ে গেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি চীন ভুল সময়ে তাইওয়ান আক্রমণ করে তাহলে জাপান, ভারত, অস্ট্রেলিয়া এবং আমেরিকা সবাই যুদ্ধে জড়িয়ে পড়বে। আর এটা হবে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ, যার প্রভাব পড়বে সারা পৃথিবীতে। মিডল ইস্টে কখনো শান্তি ছিলই না, কিন্তু এখন পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে ছায়াযুদ্ধ চলছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা তাণ্ডব চালাচ্ছে। হিজবুল্লাহ লেবাননে, আর সিরিয়াতে রুশ এবং ইরানি বাহিনী। এগুলো সব প্রক্সি যুদ্ধে আবদ্ধ হয়ে আছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাতে আক্রমণ করতে পারে, এই আশঙ্কা নিয়ে ইরান সবসময় থাকে। আবার আমেরিকা ইরানকে চাপ দিচ্ছে। অন্যদিকে ইরানে দেশের ভিতরেই ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে।
এমন মুহূর্তে একটা ভুল পদক্ষেপ আর পুরো অঞ্চলকে আগুনে পরিণত করে দিতে পারে। গাজায় সংঘর্ষ, সিরিয়াতে আইএসআইএসের অবশিষ্টাংশ, ইয়েমেনে গৃহযুদ্ধ, এগুলো শুধু আঞ্চলিক সমস্যা নয়, এগুলো বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার মাঠ। রাশিয়া, চীন, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো সবাই এখানে তাদের স্বার্থ রক্ষা করছে। আবার এদিকে ল্যাটিন আমেরিকায় নতুন সংকট। 2026 সালের জানুয়ারির 3 তারিখে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে নিয়েছে। ট্রাম্প প্রশাসন এটা দেখাচ্ছে মাদক এবং অভিবাসনের বিরুদ্ধে লড়াই হিসেবে। এই নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছে, ডিসক্রিপশনে লিংক থাকবে, দেখে নেবেন। তবে এই ঘটনার ফলে ল্যাটিন আমেরিকায় প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। রাশিয়া এবং চীন, যারা মাদুরোকে সমর্থন করত, তারা এটাকে আমেরিকার আগ্রাসন হিসেবে দেখছে। আর এটা ঠিক যে মিডল ইস্ট এবং ল্যাটিন আমেরিকা, এই দুই অঞ্চল হয়তো সরাসরি বিশ্বযুদ্ধ শুরু করবে না, কিন্তু এগুলো বড় শক্তিগুলোকে আরও বিভক্ত করছে, আরও দুর্বল করছে। এদিকে ভারত আর পাকিস্তান, দুটো পারমাণবিক শক্তি, যাদের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছে এখন পর্যন্ত 4 বার। 1947-এ, 1965-তে, 71-এ এবং 1999-এ। এছাড়াও বিভিন্ন সার্জিক্যাল স্ট্রাইক তো আছেই। তার মধ্যে ভারতের কাশ্মীর সীমান্তে উত্তেজনা কখনো কমেই না। জঙ্গি হামলা, সীমান্ত সংঘর্ষ, এগুলো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে বছরের শুরুতেই কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ এবং সাম্বা সেক্টরে 48 ঘন্টার ভিতরেই 8টিরও বেশি পাকিস্তানি ড্রোন দেখা গেছে। ভারতীয় সেনা সেই ড্রোনগুলিকে গুলি করে কয়েকটি নামিয়েছে এবং তল্লাশিতে পিস্তল, গ্রেনেড এবং মাদক পাওয়া গেছে। আবার এর মধ্যেও নতুন একটা মাত্রা যুক্ত হয়েছে, আফগানিস্তানে তালেবান শাসন। পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়ছে। ভারত চীনের সাথেও হিমালয় সীমান্তে বিরোধিতায় জড়িয়ে আছে। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে দুই পক্ষই সৈন্য নিহত হয়েছিল, আর এখনও সেখানে সৈন্য মোতায়েন করা আছে। থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে ভারত পাকিস্তানের সংঘাত 2026 সালের শীর্ষ ফ্ল্যাশ পয়েন্টগুলোর একটি, কারণ দুই দেশের মধ্যেই আছে পারমাণবিক অস্ত্র। একটা ছোট সংঘাত দ্রুত বড় আকার ধারণ করতে পারে। আফ্রিকাতেও পরিস্থিতি ভালো নয়। সুদানে গৃহযুদ্ধ চলছে, যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে। ইথিওপিয়া, এরিত্রিয়া সীমান্তেও উত্তেজনা চলছে। সাহেল অঞ্চলে, মালি, বার্কিনা ফাসোতে এইসব জঙ্গি হামলা বাড়ছে। আর মিয়ানমারে সামরিক জান্তা এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে। এই সংঘাতগুলো হয়তো সরাসরি পরাশক্তিদের জড়িত করেনি এখনো, কিন্তু এগুলো বৈশ্বিক স্থিতিশীলতাকে দুর্বল করে দিচ্ছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সবাই ব্যর্থ হচ্ছে এই সংকটগুলো সামলাতে। মানে দেখে বোঝাই যাচ্ছে বৈশ্বিক শৃঙ্খলা এবার ভেঙে পড়ছে। এখন আসি আসল প্রশ্নে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই হতে পারে? এর উত্তরটা খুবই জটিল। একদিকে পারমাণবিক অস্ত্র একটা বড় প্রতিবন্ধক। কেউই পারমাণবিক যুদ্ধ চায় না, কারণ সবাই জানে এর পরিণতি কী হবে, সর্বনাশা। মিউচুয়াল এসিওর ডিস্ট্রাকশন, এই ধারণা এখনও কাজ করছে। কিন্তু অন্যদিকে নতুন ধরনের যুদ্ধ চলছে। সাইবার হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তথ্য সংগ্রহ যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র, এগুলো ঐতিহ্যবাহী যুদ্ধের সংজ্ঞাকেই বদলে দিচ্ছে। একটা সাইবার হামলা পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দিতে পারে। একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা লক্ষ লক্ষ মানুষকে ক্ষুধার মুখে ঠেলে দিতে পারে। আর সবচেয়ে বড় বিপদ হলো ভুল হিসাব। 1914 সালে কেউ চায়নি প্রথম বিশ্বযুদ্ধ হোক, কিন্তু একটা ছোট্ট ঘটনা, সারায়েভোতে একজন আর্চিডিউকের হত্যা পুরো ইউরোপকে যুদ্ধে টেনে নিয়ে গেল। কারণ ছিল জোট, অবিশ্বাস এবং পিছু না হটে যাওয়ার মনোভাব। আজ পৃথিবী অস্ত্রের দিক থেকে 1914 সালের মতো নয়, কিন্তু খুবই মিল আছে জোট, অবিশ্বাস এবং এসকেলেশনের যুক্তিতে। নেটো বনাম রাশিয়া, চীন, ইরান, আমেরিকা বনাম চীন, ভারত বনাম পাকিস্তান, আর এরা সবাই একে অপরকে দেখছে শত্রু হিসেবে। ট্রাম্প প্রশাসনের একতরফা নীতি পরিস্থিতিকে আরও জটিল করছে। একদিকে এটা শত্রুদের ভয় দেখাচ্ছে, কারণ রাশিয়া এবং চীন ভালো করেই জানে আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না, কিন্তু অন্যদিকে এটা মিত্রদের বিচ্ছিন্ন করছে। গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক এবং ইউরোপীয় দেশগুলোর সাথে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটা নেটোর ভিতরেই ফাটল তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন কূটনীতি এবং বহুপক্ষীয় ব্যবস্থা মেরামত করা খুবই জরুরি। ইউক্রেন এবং তাইওয়ানে উত্তেজনা কমানো দরকার, সংলাপ বাড়াতে হবে, সামরিক হুমকি কমাতে হবে। সবশেষে বলাই যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ একটা বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হবে না। এটা শুরু হবে একটা ছোট্ট সংঘাত দিয়ে, যেখান থেকে কেউ পিছু হটতে রাজি হবে না। একটা ভুল বোঝাবুঝি, একটা সাইবার হামলা, একটা সীমান্ত সংঘর্ষ, এবং হঠাৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আজকের পৃথিবী অস্ত্রের দিক থেকে দেখতে 1914 সালের মতো নয়, কিন্তু খুবই মিল আছে জোটের দিক থেকে, অবিশ্বাসে এবং এসকেলেশনের যুক্তিতে। কেউই তৃতীয় বিশ্বযুদ্ধ চায় না, কিন্তু বৈশ্বিক ব্যবস্থা এটাকে থামানোর ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলেছে। তাই প্রশ্নটা এখন আর এই নয় যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আছে কি না। প্রশ্নটা হলো
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থামাতে কি যথেষ্ট ইচ্ছাশক্তি দেখাতে পারবো? ইতিহাস দেখছে, পৃথিবী অপেক্ষা করছে, কারণ সিদ্ধান্ত আমাদেরই হাতে।